গতকাল একটা ঐতিহাসিক দিন। আহ, গতকাল মানে অ্যাসেম্বলির আহ, শেষ দিন, এই সেশন শেষ হলো এবং মুখ্যমন্ত্রীর একদম নিজস্ব চেম্বারে কয়েকজন সাংবাদিকদের সঙ্গে আমারও যাওয়ার সুযোগ হয়েছিল। হ্যাঁ, সেই যে অনুভূতি, সেই অনুভূতিটা শেয়ার করতে চাই। আমি সুকুমার দেবনাথ। আপনারা আমার টিভি আগেও দেখেছেন, আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। কালকে একটা কাজ ছিল, নবান্নের কাজ সেরে খুব তাড়াতাড়ি চলে এলাম অ্যাসেম্বলিতে, বিধানসভায়। কারণ হচ্ছে যে কালকে বিধানসভার এই সেশনের শেষ দিন ছিল। যাই হোক, যেতে যেতে দেখি সামনের জিয়ের পূজা আছে, ও ছুটছে বলে সুকুমারদা তাড়াতাড়ি চলো, দিদির চেম্বারে আমাদের ডেকেছে সব। আমরা সব গেলাম। প্রথমে মুখের আমাদের মুখোশ ছিল না, আমরা সেটা ওখান থেকে দিল, হাতে আপনার এটা দেওয়া হলো, স্যানিটাইজার। পুরোটা আমরা একদম ঢুকলাম দিদির নিজস্ব চেম্বারে একদম, মানে আমরা সবাই ক্লোজলি 1-1.5 ফিটের মধ্যে সমস্ত। যাই হোক, খবরটা বড় দেওয়া হচ্ছে সেখানে। দিদি ওই কালিয়াগঞ্জ নিয়ে তিনি আগেই বিবৃতি দিয়েছেন এবং সেটা নিয়ে অনেকেই প্রশ্ন টশ্ন করছিল। কিন্তু ঘটনাটা হচ্ছে যে সত্যিই তো মেয়েটির ঘটনা, একটা বাচ্চা মেয়ে মারা গেছে, এ তো কোনো বর্ণনার অবকাশ রাখে না। এটা যে কত বড় শোকের ব্যাপার, কত বড় আমাদের লজ্জার ব্যাপার, সেটা তো বলার অপেক্ষা রাখে না। যারা অতি উৎসাহে এই কাজ করেছে, না অ্যাকচুয়ালি এরা দুষ্কৃতীরা ঢুকে পড়ে তারা তাদের পুরনো রাগ শোধ করলো, বা অন্য কোনো তৃতীয় গ্রুপ যারা এই গভর্নমেন্টকে মেলাইন করতে চাইছে তারা কী করলো, না সত্যিকারেরই এটা দুর্ঘটনা ঘটে গেল অযাচিতভাবে। এসব অনেক রকম ঘটনা তো ঘটতেই পারে, ঘটে থাকে। কিন্তু সেটা নিয়ে বিরোধীরা রাজনীতি করছে, অনেকেই রাজনীতি করছে, সেটাও করতে পারে, কেন বিরোধীদেরও তো রাজনীতি করার এখতিয়ার আছে। কিন্তু সবথেকে ব্যাপার হচ্ছে যে প্রকৃতপক্ষেই মুখ্যমন্ত্রী যে মনকষ্টে ছিলেন, বা তিনি যেটা খুব খারাপভাবে নিয়েছেন, তার কথাবার্তায় কিন্তু স্পষ্ট আমরা অনুভব করছিলাম। এবং তিনি খুব দৃঢ়ভাবেই এর নিন্দা করছিলেন, এবং এটা নিয়ে তার যে একটা মানসিক যন্ত্রণা, সেটাও উপলব্ধি করা যাচ্ছিল। তারপরে আমরা অনেকক্ষণ মিটিং করার পরে তারপর আমরা আস্তে 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 ওখান থেকে নিষ্ক্রমণ করলাম। যাই হোক, একজন আমাদের রাজ্যের সবথেকে অভিজ্ঞতম মুখ্যমন্ত্রী, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যার সারা পৃথিবী জুড়ে একটা পরিচিতি আছে, তো এরকম একটা মানুষের প্রতিটা বিষয়েই আমরা নজরে রাখি। কারোর খারাপ লাগতে পারে, কারোর ভালো লাগতে পারে। এখন বিভিন্ন ধরনের শব্দ সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ায়, চটিচাটা ইত্যাদি, গদি মিডিয়া, এইসব শব্দগুলো আমরা সোশ্যাল মিডিয়া আমাদের এই জায়গাগুলোতে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে, যেহেতু আমরা ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়া চালাই, সেই জন্যে এর ভাষার জন্যে তো আর কেউ আমাকে আটকাবে না। যেমন আমি যদি আজকে টিভি চ্যানেলে যখন কাজ করেছি, তখন তো 2-3 জায়গা থেকে কী কী লেখা হতো, সেটা 2-3 জায়গা থেকে চেক হতো, তারপরে ফাইনালি সেটা পড়া হতো, অ্যাঙ্কার পড়তেন বা ভয়েস ওভার দেওয়া হতো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন তো আমরা নিজেই সব। আমি এখন এখানে যদি দুটো গালাগাল দেয়, কেউ তো আমার পাশের থেকে বলবে না এই গালাগাল দেওয়া চলে না, হ্যাঁ, এটা কেউ বলবে না। কিন্তু
এই জন্যে হচ্ছে সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গায় আমাদের এনে ফেলেছে যে যেখানে ভাষার কোনো সংযম তো নেই, একটু ভাষা নিয়ে কেউ মাথাও গলায় না। আজকে ভোরে একজনের একটা আমাদের একজন স্বনামধন্য সাংবাদিকের তার একটা ইউটিউব চ্যানেলের তার বক্তব্য শুনছিলাম, দেখলাম যে তিনি তার আক্রোশের জন্য মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন কোনো ভাষা নেই প্রয়োগ না করলেন তার লেখা বই ইত্যাদি ইত্যাদি নিয়ে। সেটা তার অধিকার আছে, তিনি সমালোচনা করতেই পারেন, করতে না পারার তো কোনো কারণ নেই, করতেই পারেন। কিন্তু আগে সমালোচনারও একটা শালীনতা ছিল, কিন্তু এখন সেগুলো যেমন লোকসভা বিধানসভাগুলো মানে না, তারাও খেউড়ে পরিণত করে, ভদ্রতার ধার ধারে না। আজকে সাংবাদিকরাও খেউড়ের মতো হয়ে গেছে, তারাও খেউড় করে। তারা মনে করে যে আমার মনের ঝাল আমি এখানে মিটিয়ে নেব, এই আর কি। তাই আবার কিছু লোক দেখতে বাধ্য হন, হয়তো অনেকে পছন্দ করেন না, তাও শুনতে বাধ্য হন, যেহেতু ইউটিউবে আছে কাজেই দেখছেন। আবার অনেকের উৎসাহ থাকে, দেখি কি বলছি। এইরকম একটা ব্যাপারে আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে সমস্ত বিষয়গুলোকেই আমরা টেনে নিয়ে আসি এবং এটা নিয়ে সমালোচনা হয়। কিন্তু যিনি সমালোচনা করেছেন, তিনি যার সমালোচনা করছেন, সবসময় এটা একটা মনে রাখা উচিত। আমরা এখানে কথায় কথায় হ্যাঁ, তার কিছু কাজের সমালোচনা আমরা করতেই পারি, আমার যেটা মনে হয় না, আমার মনে হয়েছে এরকমভাবে করতে পারি। কিন্তু যখন একটা মন্ত্রিসভা একটা ডিসিশন নেয়, তাহলে তো সেখানে অনেক আইপিএস আইএএস এর মতো মাথারা থাকেন, টেকনোক্র্যাট, এক্সিকিউটিভ, অনেক টপ টপ যেমনরা থাকেন, পলিটিক্যাল নেতারাও থাকেন। সবার দীর্ঘ আলোচনার পরে একটা বিষয়ে সিদ্ধান্ত হয়। তারপরে সেটা নিয়েও আমরা আলোচনা করতে পারি, আমার মতামত দেওয়ার অধিকার আছে, কিন্তু এমনভাবে নয় যে তারা সব গোবর্ধন অপদার্থ যা ভেবেছে, তার থেকে আমি যেটা ভাবছি এটাই আমার বিরাট, তার থেকে আমার এটা অনেক বড়, চিন্তা ভাবনা বুদ্ধি বড়, এটা ভাবার মন না। এইভাবে মানে ভাবা এবং বলার অনেকে শুরু করেন। আমি বলেছিলাম না, এই তো আমি অমুক বলেছিলাম, আমি এটা বলেছিলাম, সেটা যে আরও 1000 লোক বলেছিল, হ্যাঁ, সেটা খোঁজও সে রাখে না। অথবা তার বলতে পছন্দ আমি বলেছিলাম না মমতা মুখ্যমন্ত্রী হবে, এরকম কথা আর কি। আমি বলেছিলাম না নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে দেশের, এরকম কথা। তা তো হাজার হাজার লোকেই বলেছে। হঠাৎ করে আমার মনে হলো যে আমিই বলেছি। হতেই পারে, আমি আমার দাবি করতেই পারি, তার থেকেও তার হাত চেপে ধরার কোনো ব্যাপার নেই। কিন্তু এটা মানুষকে কীভাবে নিচ্ছে সেটার উপর নির্ভর করে। এখন যদি কিছু মনে করবেন, একটা সুন্দরী মেয়ে বলে, তখন তারা অনেক খারাপ কথা বললেও শোনা যায়। একটা সুন্দর ছেলে যদি বলে, খারাপ কথাও শোনা যায়। একটা বয়স্ক লোক বললে, সে ভালো কথা বললেও সেটা তার ভালো লাগতেও পারে। আবার বয়স্ক মানুষ যারা, তারা আবার বয়স্ক লোকেদের কথা শুনতে পছন্দ করে। এই যে পরস্পর চয়েস, ডিফারেন্স অফ চয়েস রয়েছে, আর ডিফারেন্ট অপিনিয়নও রয়েছে। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার এই যে বাঁধনহারা, কি বলবো, আগল ভাঙা সমস্ত কাজ কারবার, এগুলো নিয়ে প্রচুর ধরনের সমালোচনা, ক্রিটিসিজম, মানে তীক্ষ্ণভাবেই ক্রিটিসিজম করা হয়, সিরিয়াসলি ক্রিটিসিজম করা হয়, এবং অনেক গোলমালও তৈরি করে দিচ্ছে আমাদের এই সোশ্যাল মিডিয়া। ফলে আমাদের সবারই দায়িত্বশীল হওয়া উচিত। আমরা পক্ষে বিপক্ষে আর সমালোচনা করব, তথ্য ভিত্তিতে করব, যুক্তির উপর দাঁড়িয়ে করব,
হ্যাঁ, বরুণ সেনগুপ্ত তথ্য দিতেন না, কিন্তু তিনি এমন অকাট্য যুক্তি দিতেন, সেই যুক্তি হারানো মুশকিল। আবার বিবেকানন্দ মুখোপাধ্যায় যখন তার লেখা পড়তাম, সেমন্তী ঘোষ, এরা অত্যন্ত যুক্তির সঙ্গে তথ্যেরও আদান প্রদান করতেন। এটা বিভিন্ন রকম অ্যাটিটিউড আছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে আমরা আলোচনা করি, তাহলে আলোচনা যদি সত্যি যুক্তিগ্রাহ্য হয় এবং তথ্যভিত্তিক হয়, আমার মনে হয় যে যে পছন্দ করছেন না সেও ধৈর্য ধরে শোনার চেষ্টা করেন, যে না এরপরে কী বলছেন। আমরা নিজেরাই ইউটিউব করে অনেকে, আমরা তো অধিকাংশ ইউটিউব তো আমি শুনি, বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সে শুনি। অনেকের দারুণ তথ্য থাকে, হ্যাঁ, তারা দারুণভাবে তথ্য সংগ্রহ করে তার উপর বলেন। আবার অনেকে তথ্যের ধার ধারেন না, কিন্তু তিনি এত সুন্দর যুক্তি সাজিয়ে বলেন যে সেটাকে অকাট্য বলে মনে হয়, সেটাকে একদম টপকে বা একদম টেলেবেলে ধাক্কামের সরিয়ে দেওয়া যায় না। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা এটা কাজটা করছি। এটা মনে রাখতে হবে যে আমাদের কথা যদি সঠিক হয়, নির্ভরশীল হয়, গঠনমূলক হয়, তাহলে তা কিন্তু মানে মিডিয়ার যে দায়িত্ব সমাজকে সচেতন করা, সেই সচেতনের কাজটা সঠিকভাবে হবে, মিডিয়া তার সঠিক দায়িত্ব পালন করবে। আর আমাদের মধ্যে যদি থাকে উস্কিয়ে দিয়ে কোনোভাবে একটা জায়গায় শান্তি ভঙ্গ করা বা উত্তেজনা সৃষ্টি করা, তাহলেও সেটা আমার মনে হয় না মিডিয়ার সঠিক পথ বা মত হবে বা হতে পারে। বাংলাদেশ নিয়ে আমরা কতজনে একটা সময় বহু উত্তেজিত হয়ে অনেক কথা বলেছিলাম, কিন্তু দেখা গেল যে আমরা যা যা বলেছি কোনোটাই খাটেননি। হাসিনা তাড়াতাড়ি ফেরতও যাননি, ওখানকার সব কিছু বন্ধ হয়নি, হ্যাঁ, ইউনূস চলে যায়নি, হ্যাঁ, কোনো কিছুই রাতারাতি সম্ভব হয় না। হ্যাঁ, সেনা ওয়াকারুজ্জামান ভেবেছিলাম সে ল অ্যান্ড অর্ডার দেখবে, সে দেখেনি। শোনা গেল যে সে হাসিনাকে সরিয়েছে, সে কি ওই ইউএনএ তার একটা বিশেষ সুবিধা পাওয়ার জন্যে সে একটা দেশকে দেশের প্রধানমন্ত্রীকে উল্টিয়ে দিয়ে দেশটাকে ধ্বংস করে দিল, একটা দেশের সেনাপ্রধান। অথচ আবার সেই লোকটা ক্ষমতাও গেল না, তার ক্ষমতা নেই, কিন্তু তার হয়তো কিছু আর্থিক বা অন্য কোনো লোভ ছিল। হ্যাঁ, সে কিন্তু ইচ্ছা করলে আসিফ মনিরের মতো পুরো পাকিস্তানের উনিও এখানকার ক্ষমতা দখল করতে পারতেন, কিন্তু সেটা করলেন না। এই যে মানুষের মধ্যে বহু ধরনের চিন্তা ভাবনা, টেস্ট, চয়েস, এই যে ডিফারেন্সিয়েশন রয়েছে, এইসব, এটাই হচ্ছে বৈচিত্র্য, এটাই হচ্ছে আনন্দ। এগুলো নিয়ে আলোচনা করতে বেশ ভালো লাগে। হতে পারে আমার বক্তব্যের সঙ্গে অনেকে সহমত হলেন, অনেকে অসম্মত হলেন, তাতে কিছু যায় আসে না। অর্থাৎ প্রত্যেকেরই অধিকার আছে তার নিজের মতো করে ভাবার, চয়েস করার, সমর্থন করার, অনুকরণ করার, এবং সর্বোপরি হচ্ছে যে গ্রহণ করা। আমাদের বক্তব্যটা গ্রহণ করবেন কি করবেন না, সেটা সার্বিক আমাদের বলা, আমাদের ইউটিউবের টোটাল ব্যাপারটা নিয়েই কিন্তু গ্রহণযোগ্যতার প্রশ্নটা আসে। যাই হোক, আপনারা আমার মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা কে কীভাবে নেন জানি না, কিন্তু আমার খুব কালকে অন্তত মনে হয়েছে যে একটা দেশের, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের নিজের ভাইয়ের মতো দেখেন এবং তাদের সবসময় প্রায়োরিটি দেন। তার কাছে তার মন্ত্রী, আমলা ইত্যাদির থেকেও তিনি সাংবাদিকদের অত্যন্ত প্রায়োরিটি দেন। সেই জায়গাটা কালকে দেখে সত্যিই খুব ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন। আমার আজকের দিন ইউটিউবে আপনাদের
একটু সহযোগিতা চাই। আপনারা যদি আমাদের একটু সাবস্ক্রাইব করে আমাদের একটু লাইকস দিয়ে একটু অনুপ্রাণিত করেন, উৎসাহিত করেন, তাহলে আমরা বাধিত হব। আশা করি আবার দেখা হবে। নমস্কার, সত শ্রী অকাল, আদাব।